আজকে আমরা নতুন চ্যাপ্টার শুরু করব, চ্যাপ্টার 12। আচ্ছা, আপনাদের কি বলে, টার্ম পেপারের কাজ দিয়েছে কোনো কোর্সে? জি স্যার, কয়েকটা কোর্সে দেওয়া হয়েছে। প্রেজেন্টেশন কবে কবে? স্যার, প্রেজেন্টেশনের ব্যাপারে এখনো কিছু বলে নাই। এখনো যেহেতু বলে নাই, আচ্ছা আমি আহ, আপনাদের জন্য কেস দিব, আপনারা কেসের সলিউশন করবেন। সো প্রেজেন্টেশনের ডেট আপনারা, আচ্ছা, 29 আর 30 তারিখে রাখবেন, ঠিক আছে? সো স্যার, মিডের এর, পরে। হ্যাঁ হ্যাঁ, মিডল, 29 30। সো যে কোনো এক সেকশন ফরিদ স্যার নিবেন, আর আমি 2 সেকশন নিব প্রেজেন্টেশন। সো ফরিদ স্যার কোন সেকশন নেবেন আমি শিওর না, বাট মোস্ট প্রবাবলি এই সেকশন হয়তো বা নিবেন। বাট আপনারা যেটা করতে পারেন, ওই ডেট দুইটাতে কয়েকটা ক্লাসরুম আগে থেকে বুক করে রাখতে পারেন, যাতে কাজ সুবিধা হয়, বুঝছেন? আর আপনাদের গ্রুপ লিস্ট গুলো একটু আমাকে এক্সেল ফরম্যাটে আমাকে একটু পাঠান, 3 সেকশনেরই, ঠিক আছে? জি স্যার। অন্য কোনো মানে পিডিএফ ওয়ার্ড ফাইল না, এক্সেলে পাঠান, বেটার। আর ওয়ার্ডে থাকলে ওয়ার্ডও দিতে পারেন, সমস্যা নেই, মানে অ্যাটলিস্ট পিডিএফ দিন না। ঠিক আছে, তো যাই হোক, এগুলো বিষয়। তো আচ্ছা, আমাদের চ্যাপ্টার আর মনে হয় দুইটার মতো বাকি আছে। দুইটাও ঠিক না। সো একটা ফুল চ্যাপ্টার আর একটা হচ্ছে অ্যাপেন্ডিক্স টাইপের, বাট আমি এক্সট্রা কিছু বিষয় নিয়ে আলোচনা করতে পারি যদি সময় সুযোগ হয়। সময় আছে, আমাদের ক্লাস এখনো কয়টা? এই উইকে দুইটা, এটা চারটা, 6টার মতো মনে হয় আমরা ক্লাস পাবো, তাই না? আরো ভ্যাকেশনের আগে। So, এই উইকে মানে আজকে সহ আর কি। 6টার মতো ক্লাস পাওয়ার কথা, মানে প্রতি সেকশনের কথা বলতেছি আর কি। সো হ্যাঁ, সো অনেক ক্লাস বাকি, বাট আমাদের চ্যাপ্টার খুব একটা বাকি নেই। আচ্ছা যাই হোক, আমরা শুরু করি। মানুষজন খুবই কম, কি করা যাবে আর? আমরা আজকে শুরু করব হচ্ছে চ্যাপ্টার 12, এ ফর পারফরমেন্স। আমি এর আগে ভুল করে চ্যাপ্টার 10-এর প্রিপারেশন নিয়ে ফেলছিলাম, পড়তে পড়তে খেয়ালই করি নাই যে চ্যাপ্টার আপনাদের সিলেবাসে নেই। পরে খেয়াল হলো যে এটা আসলে আপনাদের সিলেবাসে আছে, চ্যাপ্টার 12। আমি ভুল করে চ্যাপ্টার 10-এর প্রিপারেশন নিয়েছিলাম, তো যাই হোক। আচ্ছা, আমাদের আজকের, হুম, এই চ্যাপ্টারের বিষয়বস্তু হচ্ছে গিয়ে কিভাবে স্যালারি দিলে, কিভাবে কম্পেনসেশন দিলে এমপ্লয়িরা মোটিভেটেড হয়। ঠিক আছে, সো মোটিভেশন কিভাবে কাজ করে। আপনারা ম্যানেজমেন্ট কোর্সে মানে ফার্স্ট ইয়ারে মোস্ট প্রবাবলি, সো ওখানে কিছু মোটিভেশনের থিওরি পড়াশোনা করছেন। ওখানে মানুষের বা এমপ্লয়ের মোটিভেশন কিভাবে কাজ করে ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছিল। সো ওটার উপর বেস করে আমরা অনেক ধারণা পাই আমাদের মোটিভেশন কিভাবে কাজ করে। আপনারা আহ এখনো অনেকে পার্ট টাইম জবও করতে পারেন, তারপরে টিউশন করতে পারেন, অ্যাসাইনমেন্ট করতে পারেন, বা যে কোনো মানুষ মানে এক একজন এক এক কাজ করতে পারেন। টাকার জন্য অনেক কিছু আমরা করি ক্যারিয়ারে, স্টুডেন্ট হিসেবে পার্ট টাইম অনেক কাজ আমরা করি। সো আপনারা চিন্তা করে দেখেন আপনারা টাকা পেয়ে কতটুকু মোটিভেটেড হন, বুঝছেন? সো আপনারা টাকা পেয়ে যে মোটিভেশন পান, ব্যাপারটা কিন্তু ওরকম না। সো আপনারা টাকা না পেলে আপনারা অথবা ডিস্যাটিসফাইড হবে, কিন্তু টাকা পেলে আপনারা, আপনাদের চিন্তা আসা হচ্ছে বা আমাদের চিন্তা আসা হচ্ছে কি, আমি যে কষ্টটা করছি ওটার একটা আউটপুট হিসেবে পেলাম। ঠিক আছে, আপনি ভালো পড়াশোনা করছেন, আহ এর জন্য ভালো পরীক্ষা দিতে পারলেন এবং ভালো মার্কস পেলেন। ঠিক আছে, সো এটা
ব্যাপারটা যে মোটিভেটিং ফ্যাক্টর, ব্যাপারটা ওরকম না। ব্যাপারটা হচ্ছে গিয়ে আপনার যা প্রাপ্য ছিল আপনি তা পেয়েছেন, ঠিক আছে। সো ব্যাপারটা হচ্ছে এরকম ভাবে কাজ করে। এই জন্য আপনারা মানে মার্কস ভালো পেলে আপনারা নিজেরা ক্রেডিট নেন, মার্কস খারাপ পেলে টিচারদের দোষ হয়, বুঝছেন? এটা আসলে মানে একটা ইনস্টিং যে আপনার যেটা প্রাপ্য ছিল, সো ওটা যদি আপনি পেয়ে যান, সো ইটস অল রাইট, কিন্তু না পেলে সমস্যা, ঠিক আছে। সো এইরকম ইনস্টিংক্ট আমাদের কাজ করে। সো অন্য অনেক ফ্যাক্টর আছে যার মাধ্যমে আমরা মোটিভেশনটা আমরা পেয়ে থাকি, ঠিক আছে। সো ব্যাপারটা এরকম না যে আপনি যে বেতন পাওয়ার কথা ওটা পাওয়ার পরে আপনি মোটিভেশন পেয়ে যাচ্ছেন, ব্যাপারটা কিন্তু ওরকম না, ঠিক আছে। তো আমরা এই বিষয়টা নিয়ে খুব ডিটেইলে আমরা জানি, আমাদের ধারণা আছে, আমাদেরও প্র্যাকটিক্যালি ধারণা আছে। সো এই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব। সো আমাদের মোটিভেশনটা কিভাবে কাজ করে, কেন কাজ করে। সো এখানে আমাদের শুরুতেই ইন্ট্রোডাকশনে এখানে বলা আছে হচ্ছে গিয়ে আমাদের শুরুতে এই ফাইন্যান্সিয়াল ইনসেনটিভের বিষয়টা মেইনলি পপুলারাইজ করছে হচ্ছে কি আপনার ইয়ে, এর নাম কি, ফ্রেডেরিক টেইলর, ঠিক আছে। সো ফাইন্যান্সিয়াল ইনসেনটিভস পপুলারাইজ করছে হচ্ছে গিয়ে, ঠিক আছে। তো এখানে উনি যেটা চেষ্টা করতেছিল সেটা হচ্ছে গিয়ে আহ, মানুষজন বা কর্মীরা বা যারা চাকরি করে, এখন তো তখন চাকরির বিষয় ছিল না, তখন ছিল হচ্ছে কি কামলা টাইপের, লেবার টাইপের, ঠিক আছে, ওয়ার্কার টাইপের মানুষজন। তারা কাজ করবে, তাদের প্রোডাক্টিভিটি যত ভালো হবে তত তাদের ফাইন্যান্সিয়াল ইনসেন্টিভ হবে, ঠিক আছে। সো এতগুলো তুমি প্রোডাক্ট বানাচ্ছো বা এতগুলো কাজ করতেছো, এতক্ষণ কাজ করতেছো, এটার উপর বেস করে তুমি কিছু রিওয়ার্ড পাচ্ছ, ফাইন্যান্সিয়াল ইনসেনটিভ পাচ্ছ, বেতন পাচ্ছ বা স্যালারি পাচ্ছ। বা আমরা লেবারদের কি দিই, আমরা লেবারদের কিন্তু বেতন দেই না, আমাদের মজুরি দিই, ঠিক আছে। সো দিন শেষে মজুরি দিই, সপ্তাহ শেষে দিই অথবা মাস শেষে দিই। সো এটা ডিপেন্ড করে, ঠিক আছে। সো কিভাবে দেওয়া হচ্ছে, সো এটা একটা ইন্ট্রোডাকশন আছে, এটা খুব একটা গুরুত্বপূর্ণ কিছু না, কিন্তু আমাদের মেইনলি ইনসেনটিভটা কিভাবে কাজ করে সেখান সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের মোটিভেশন নিয়ে কাজ আছে, আমাদের কোম্পানির স্ট্র্যাটেজি, পারফরমেন্স এবং এটার সাথে ইনসেনটিভের কি সম্পর্ক, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। সো এখানে কিছু টার্ম আছে, যেরকম হচ্ছে কি আপনার কি বলে এটাকে, কবিতা আছে তাই আমি দেখাচ্ছি। তো পে ফর পারফরমেন্স এই বিষয়টা হচ্ছে কি আপনার আপনার প্রোডাক্টিভিটি উপর বেস করে আপনি, অথবা আপনার পারফরমেন্সের উপর বেস করে আপনি কিছু কম্পেনসেশন পাচ্ছেন, ঠিক আছে। সো আপনি পেমেন্ট ইজ টাইড টু সাম পারফরমেন্স, ঠিক আছে। সো যাই হোক, এখন আমাদের আসলে আমাদের স্যালারির সাথে পারফরমেন্সের সম্পর্ক কিরকম এই বিষয়টা নিয়ে অনেক রিসার্চ হয়েছে। এখন বেসিক্যালি যেটা দেখা যায়, মানুষজন ভালো কাজ করলে স্যালারি পাবে, ব্যাপারটা এরকম না। স্যালারিতে এমনিতেই পাবে এবং সাথে হয়তোবা কিছু বোনাস এক্সপেক্ট করতে পারে, কিছু কম্পেনসেশন অথবা কিছু রেকগনিশন বা ভালো কোনো অ্যাপ্রেইজাল, ওগুলো এক্সপেক্ট করতে পারে। সো আপনাদের এক্সপিরিয়েন্স থেকে কি মনে হয়, আপনারা যখন স্যালারি পান বা আপনারা যে কাজ করছেন ওটার এগেনস্টে কোনো পেমেন্ট পান, তখন কেমন লাগে? এরকম কি মনে হয় যে আমার মোটিভেশন বেড়ে যাচ্ছে কাজ করার জন্য? আপনাদের কি তাই মনে হয়, নাকি মনে হয় হচ্ছে কি আমার যা প্রাপ্য ছিল আমি তাই পেলাম? আপনাদের কি মনে হয়? আর মোটিভেশন কাজ করে অনেক সময়। মোটিভেশন কাজ করে? জি স্যার। কিরকম মোটিভেশন কাজ করে, মানে আপনি আর কি যেমন মোটিভ? টিউশন যেদিন টাকা দেয় ওই দিন 1.5 ঘন্টা জায়গায় 2 ঘন্টা পড়াই, মানে একদম ভালো লাগে পড়াইতে। ওই দিন ভাল লাগে না? তো আপনি জি কয় স্যার। মাস ধরে পড়াচ্ছেন, মানে কয় মাস ধরে টিউশন করান? স্যার সেকেন্ড সেমিস্টার থেকে। সেকেন্ড সেমিস্টার থেকে, তখন কয় মাস হলো? সেকেন্ড সেমিস্টার, আচ্ছা। তো 1 বছর হয়ে গেছে না, জি অলমোস্ট স্যার। 1 বছর। সো মোটিভেশন এখনো পান? হ্যালো? জি স্যার, মোটিভেশন পাই এখন। হ্যাঁ এখনো পান, ঠিক আছে। অন্যদের কি অবস্থা, অন্যদের কি মনে হয়, আপনারা কি ফিল করেন?
উনি বললেন হচ্ছে উনি মোটিভেশন পান, স্যালারি পেলে উনি মোটিভেশন পান। ঠিক আছে, So, অন্য কারো ভিউ পয়েন্ট আছে এই বিষয়ে? আর কেউ কি কাজ করে না? যাই হোক, বলতে চাচ্ছেন না, ঠিক আছে। তো যাই হোক, এখানে বিষয় হচ্ছে এখানে মিক্সড একটা মানে রিসার্চ আছে, ঠিক আছে। তো অনেকেই পায়, অনেকে পায় না। আবার অনেকের ক্ষেত্রে যেটা কাজ করে সেটা হচ্ছে গিয়ে তারা চ্যালেঞ্জ পছন্দ করে, ঠিক আছে। সো চ্যালেঞ্জিং কাজ করলো, অথবা আপনি টিউশনের পার্সপেক্টিভে চিন্তা করেন, এরকম যদি হয় আপনার স্টুডেন্টকে মানে অন্য টিচাররা পড়াতে পারে না, পড়াতে পারতেছেন, সো আপনার পারফরমেন্সটা অনেক ভালো, সেক্ষেত্রে আপনাকে স্যালারি দিলে আপনি খুশি থাকবেন না, ঠিক আছে। সো আপনার তখন অন্য অনেক ইনসেনটিভ লাগতে পারে, সো আপনার তখন অন্য কোনো কম্পেনসেশন বা রিকগনিশন মানে সো ওগুলো দরকার হতে পারে, যার মাধ্যমে আপনি মোটিভেটেড ফিল করবেন। বাট জাস্ট আপনি আপনার কাজ করে যাচ্ছেন, মাসে মাসে স্যালারি পাচ্ছেন, এটা মোটিভেশন পাবেন, ঠিক আছে। আবার অনেক ক্ষেত্রে মনোটোনিও চলে আসতে পারে, বোরডমও চলে আসতে পারে, মানে বিরক্ত চলে আসতে পারে, ঠিক আছে। সো এই বিষয়গুলো ভ্যারি করে, এবং রিসার্চ বলতেছে এটা অবশ্যই ভ্যারি করা মানে স্বাভাবিক, ঠিক আছে। এখন আপনার যদি কিছু এমপ্লয় থাকে, ওরা পারফরমেন্স এত বেশি ভালো করতেছে, কোম্পানির জন্য দিনরাত খাটতেছে, কিন্তু তাকে ঠিকঠাক মতো বোনাস দেওয়া হচ্ছে না, ঠিক আছে। আমি আগের ক্লাসগুলোতে বারবার বলতাম যে আপনার অনেক কোম্পানিতে আছে যে আপনি দিনরাত কাজ করবেন, আপনাকে রেকগনিশন দিবে না, আপনাকে স্যালারি দিবে, এরপরে বলবে যে হ্যাঁ খুব ভালো কাজ করছো, কিন্তু কোনো বোনাস টোনাস নাই। আপনি আপনি তো বুঝবেন, আপনি কোম্পানির জন্য কাজ করতেছেন, আপনি তো জানেন কোম্পানির প্রফিট অনেক বাড়তেছে, আপনি কোম্পানির বিজনেস বাড়ায় দিচ্ছেন আপনার কাজ দিয়ে। সো কোম্পানির বিজনেস বাড়তেছে, আপনি তো জানেন, তো কোম্পানির প্রফিট হচ্ছে আপনি জানেন, কিন্তু কোম্পানি বলতেছে হ্যাঁ খুব ভালো প্রফিট হয়েছে, ভালো কথা, কিন্তু তোমাকে কিছু দেওয়া যাবে না, কোম্পানির বাজেট নেই। সো আপনার এটা শুনতে কিন্তু মোটেই ভালো লাগবে না, তাই না? সো মানে কোম্পানির পারফরমেন্স ভালো করতেছে, তো আপনার একটা প্রাপ্য ছিল, আমি কোম্পানির জন্য এত কষ্ট করে খাটলাম, আপনি কিন্তু কিন্তু এখন আর ওভাবে খাটবেন না, তাই না? তো আপনারা চিন্তা করেন, ওই যে আপনাদের পড়াশোনার মোটিভেশন অনেকের কমে গেছে এই কারণে যে আপনারা পড়াশোনা করেন, মার্কস উঠাতে পারেন না, ঠিক আছে, এই জন্য এখন আর পড়তে মন চায় না, কারণ আপনি যা প্রাপ্য ছিল ওটা হয়তো বা মানে পাচ্ছেন না, আপনার কাছে ফিল হয়, ঠিক আছে। এটা হতে পারে, ফর ফর ইনস্টেন্স অনেকের ক্ষেত্রে হয়। সো এই বিষয়টা নিয়ে আর কি মানে বিভিন্ন রিসার্চে দেখা গেছে যে আর কি মানুষজন আসলে যদিও মানে কোম্পানির জন্য অনেক ভালো কিছু করতেছে, সো এটার এগেনস্টে অবশ্যই বেশি কিছু দরকার। জাস্ট আপনি তাকে যদি কি বলে মানি, ওয়ার্কিং কন্ডিশন, এগুলো দিয়ে তাকে মোটিভেট করতে পারবেন না, ঠিক আছে। তাকে মোটিভেট করার জন্য ডাজ নট মোটিভেট, তো ডু নট মোটিভেট আছে, যাই হোক। সো এটা দিয়ে আপনাকে মোটিভেট করা যাবে না, আপনাকে এই জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে রেকগনিশন লাগবে, ফিডব্যাক লাগবে, তারপরে ফিল লাইক এ ওনার, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, এটা বইতে নাই এই ফ্যাক্টরটা, বাট এটা খুবই মানে গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি মালিকের মতো যদি ফিল করেন, সো মালিক আপনাকে যদি ওভাবে ফিল করাতে পারে যে হ্যাঁ আপনি মালিকের মতো, সো তখন কিন্তু আপনার কাজ করতে ইচ্ছা করবে। সো আপনি কোম্পানির একটা জরুরি মিটিং এ আপনি একটা প্রেজেন্টেশন দিলেন, সো অন্য বাইরের অনেক মানুষ বসে আছে, সো আপনার ক্লায়েন্ট বসে আছে, ফরেন ক্লায়েন্ট, বোর্ড অফ ডিরেক্টরস আছে, মানে মালিকরা আছে আর কি। সো ওরকম সিচুয়েশনে আপনি যদি একটা মানে ভালো একটা পারফরমেন্স করেন, এবং বস যদি আপনাকে সেক্ষেত্রে বিশ্বাস করে, তো আপনাকে বিশ্বাস করতেছে এটা কিন্তু বোঝা যাবে, আপনি নিজেই বুঝবেন যে আপনার উপর বিশ্বাস করা হচ্ছে। আপনাকে জাস্ট যদি বলে আপনি জাস্ট রিপোর্ট বানায় চলে যান, প্রেজেন্টেশনে থাকতে হবে না, আপনার কিছু বলতে হবে না, তো তখন কিন্তু আপনি ওই মানে ওই ফিলিংসটা পাবেন না, ঠিক আছে। তো আপনার ওই মোটিভেশনটা কাজ করবে না। এটা কাদের জন্য প্রযোজ্য? যারা হচ্ছে একটু চ্যালেঞ্জ নিতে পছন্দ করে এবং যারা একটু সিনসিয়ার মানুষজন, ঠিক আছে। তো কিছু মানুষ আছে হচ্ছে জাস্ট চাকরি করে বেতনের জন্য, বেতন নিয়ে খুশি, তাদের জন্য এটা না, ঠিক আছে। কিন্তু যারা একটু মানে কি বলে চ্যালেঞ্জ নিতে পছন্দ করে এবং হচ্ছে একটু সিনসিয়ার মানুষজন, তাদের ক্ষেত্রে এবং হাই অ্যাচিভিং যে মানুষগুলো আছে, ঠিক আছে, তো তাদের ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো এটার জন্য এই যে আপনারা এটা ম্যানেজমেন্ট কোর্সে পড়ে আসছেন, সেটা হচ্ছে গিয়ে আহ, পড়ে আসছেন বলে পড়াবো না ব্যাপারটা ওরকম না, আমি আলোচনা করতেছি এই যে মোটিভেটরস এন্ড ফ্রেডেরিক হার্জবার্গ। হ্যাঁ, উনি যেটা বলতেছেন সেটা হচ্ছে কি আপনাকে বেতন দেওয়া হচ্ছে ডিস্যাটিসফ্যাকশন থেকে
সরানোর জন্য, মোটিভেট করানোর জন্য না, ঠিক আছে? সো আপনি মোটিভেটেড হবেন না, কিন্তু না পেলে আপনি ডিমোটিভেটেড হবেন, ঠিক আছে? সো মানি, ওয়ার্কিং কন্ডিশনস, ইনসেনটিভ, এগুলো হচ্ছে গিয়ে জাস্ট আপনার চলার জন্য, ঠিক আছে? আর হচ্ছে রেকগনিশন, ফিডব্যাক, বা আপনার মানে আপনার আলাদা করে যত্ন নেওয়া হচ্ছে, ঠিক আছে? তো এই বিষয়গুলো হচ্ছে কি আপনার মোটিভেটিং ফ্যাক্টর। সো সো আপনার পারফরমেন্স ভালো হচ্ছে, আপনাকে এই বছর মানে স্যালারি ইনক্রিজ করা হলো, এই জন্য পরের বছর আপনি ভালো কাজ করলেন, এবং পরের বছর ভালো কাজ করার পর দেখা গেল আপনার স্যালারি ইনক্রিজ করা হচ্ছে না, তখন কিন্তু আপনার ভালো লাগবে না, ঠিক আছে? সো আপনার কিন্তু আরেকটা রেইজ কিন্তু দরকার হবে, আপনার আরেকটা প্রমোশন দরকার হবে, তখন আপনার ভালো লাগবে, ঠিক আছে? কিন্তু না দিলে আপনি কিন্তু তখনও ডিস্যাটিসফাইড, আপনাকে এর আগে 2বার প্রমোশন দেওয়া হয়েছে বলে আর দেওয়া হবে না, তখন কিন্তু আপনার ভালো লাগবে না, ঠিক আছে? সো এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখন এগুলো থেকে আপনার ইন্ট্রিনসিক মোটিভেশনটা চলে আসে, ঠিক আছে? সো আমি যে বিষয়টা নিয়ে বলতেছিলাম, সো ইন্ট্রিনসিক মোটিভেশনটা চলে আসে। সো মানে এটাকে বলা হচ্ছে হচ্ছে কি মোটিভেশন দ্যাট কামস ফর ডুইং দ্য জব অর টাস্ক, ঠিক আছে? সো আপনার আহ, এই কাজ করে আপনার ভালো লাগতেছে, ঠিক আছে? সো অফিসে এই প্রজেক্টে কাজ করে আপনার ভালো লাগতেছে, সো এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সো অনেক ফ্যাক্টর থাকবে যার কারণে আপনার মোটিভেশন চলে যেতে পারে, আবার অনেক ফ্যাক্টর থাকবে যার কারণে আপনার মোটিভেশন আসবে, ঠিক আছে? সো এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ। সো আপনার হাই অ্যাচিভিং বা সিনসিয়ার মানুষদের জন্য, হাই অ্যাচিভিং, এদেরকে আবার মোটিভেট করা খুবই ডিফিকাল্ট, বুঝছেন? সো আপনি এদেরকে মানে এরা কাজ করবে ঠিকঠাক, কিন্তু ওর সাথে একটু মানে কি বলে রেকগনিশনে বা ফিডব্যাকে যদি একটু হেরফের হয়, বা তাকে যদি আপনি ইনসেনটিভ বা বোনাস ঠিকঠাক মতো না দেন, খুবই সিলি কারণে এরা কিন্তু ডিমোটিভেটেড হয়ে যাবে, এবং এরা কিন্তু তাদের মানে মোটিভেশন কমায়, কাজ কিন্তু কমায় দিতে পারে, ঠিক আছে? ওরা টার্ন ওভার বেশি করে। সো আমাদের জেনারেশন চেঞ্জ হচ্ছে, আমাদের কিন্তু এখন এই বিষয়গুলো কিন্তু চলে আসতেছে খুব বেশি রেলিভেন্ট। আগের যুগে ছিল, 2-3 যুগ আগেও ব্যাপারটা অনেক বেশি যেরকম ছিল যে আমাদের চাকরি দরকার, বস যা বলবে সেটাই ঠিক, ঠিক আছে? সো আমাদের একটা মানে কি বলবো দাসত্ব টাইপের অ্যাটিটিউড ছিল, এখন এখান থেকে আমরা চলে আসতেছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আগে ছিল হচ্ছে কি আমরা আহ উম, একটু হোল্ড করেন, আমি একটু আসতেছি। হ্যাঁ, আমি যেটা বলতেছিলাম, আগে আমাদের বিষয়টা এরকম ছিল, আমাদের একটা দাসত্ব টাইপের অ্যাটিটিউড ছিল, আমরা বস যা বলতো তাই মেনে নিতাম। সো বস খারাপ ব্যবহার করতো, তখন আমরাই ব্যাপারটাকে জাস্টিফাই করার চেষ্টা করতাম, হ্যাঁ বসের হয়তো বা মন মেজাজ খারাপ, বা বস এরকমই হবে, ঠিক আছে? বাট এখন কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, এখন জাস্ট আপনাকে বেতন দিবে, আপনি খুশি না, আপনাকে প্রশংসা করবে, আপনাকে খুশি না, আপনার চাকরির ক্ষেত্রে ফ্লেক্সিবিলিটি লাগবে, আপনার সুযোগ সুবিধা লাগবে, আপনার মানে ভ্যাকেশন লাগবে ঠিকঠাক, আপনার ফ্যামিলি টাইমের সুযোগ থাকবে, আপনার ফিল লাইক এ ওনার, এই বিষয়গুলো থাকবে, অনেক কিছু কিন্তু চেঞ্জেস হচ্ছে এখন, কিন্তু জাস্ট আপনাকে ভালো স্যালারি দেওয়া হচ্ছে বা ইনক্রিমেন্ট দেওয়া হচ্ছে, তাহলেই কিন্তু আপনি খুশি না, ঠিক আছে? সো আপনাদের মানে আমাদের আস্তে আস্তে জেনারেশন গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু যখন মানে বিষয়টা হচ্ছে গিয়ে যখন আপনার টাকাটা একদম মুখ্যভাবে দরকার, তখন হয়তোবা আপনারা এই ডিমোটিভেটিং ফ্যাক্টরটা টের পাবেন না, কিন্তু যখন আপনাদের টাকার মানে চাহিদাটা চলে যাবে, ঠিক আছে? সো আমাদের ওই যে আমরা পড়ে আসছিলাম না, সো আপনাদের প্রথমে খাওয়া দাওয়া, বাসস্থান এবং টাকার যে চাহিদাটা, ওটা যখন ফুলফিল হয়ে যাবে, এরপরে আপনারা টের পাবেন হচ্ছে গিয়ে যে আমার এগুলো আসলে ভালো লাগতেছে না, সো আমাদের এক্সট্রা আরো কিছু দরকার, ঠিক আছে? সো এই বিষয়গুলো কিন্তু চলে আসে। সো আপনারা চিন্তা করে দেখেন, আমি মানে কিন্তু উদ্ভট এক্সাম্পল দিতে পারি। সো কিছু আপনি ম্যানেজার পাবেন বা সুপারভাইজার পাবেন, আচ্ছা আপনারা কি আছেন, আপনারা কি শুনতেছেন, বুঝতেছেন? জি স্যার, আসি। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, কিছু বস থাকতে পারে মাইক্রো ম্যানেজ করে। মাইক্রো ম্যানেজ মানে বোঝেন? না স্যার। জি না স্যার। মাইক্রো ম্যানেজ মানে হচ্ছে গিয়ে আপনি যোগ্য লোক, আপনি ফাইন্যান্স থেকে পাশ করে একটা চাকরি নিছেন, আপনি হচ্ছে রিসার্চার, কথার কথা, আপনি যেটাই করেন, ঠিক আছে? সো আপনি রিসার্চার,
এখন আপনি তো আপনার কাজ ঠিকঠাক মতোই করেন বা পারেন, আপনি শিখে আসছেন। তো আপনার উপর ভরসা করা যায়, আপনার সিজিপিএ মোটামুটি ঠিক আছে, আপনি পারবেন। সিজিপিএ কম থাকলেও সমস্যা নেই, আমরা মোটামুটি সবাই আর কি মানে কাজকর্ম ঠিকঠাক মতোই পারে। তো যাই হোক, সো আপনার প্রত্যেকটা কাজে নাক গলাচ্ছে। আপনি এই কাজটা কেন এভাবে করলেন, কেন ওভাবে করলেন না, আপনি রিপোর্টটা এভাবে করেন ওভাবে করেন না, আপনি এভাবে প্রেজেন্টেশন দেন এভাবে কেন কথা বলেন, আপনি এই জামা কেন পরলেন এই জুতা কেন পরলেন, কথায় কথায় বিরক্ত করতেছে। সো আপনার এরকম অ্যাটিটিউড যদি দেখেন তখন কিন্তু আপনার ভালো লাগবে না। সো আপনাকে হয়তো বা ঠিকঠাক মতো বেতন দেওয়া হচ্ছে, ওয়ার্কিং কন্ডিশন ঠিক আছে, এখন বস চিন্তা করতেছে আপনার ভালোর জন্য হয়তো বা মাইক্রো ম্যানেজ আমি করতেছি, কিন্তু আপনি বিগড়ে যেতে পারেন, আপনার এই বিষয়টা ভালো নাও লাগতে পারে, ঠিক আছে। সো আপনি যদি হাই অ্যাচিভিং এমপ্লয়ি হয়ে থাকেন, সো আপনাকে টাকা দেওয়া হচ্ছে, বেতন বোনাস সবই দেওয়া হচ্ছে, ওয়ার্কিং কন্ডিশনও ভালো, আপনাকে ঠিকঠাক মতো নাস্তা দেওয়া হচ্ছে, চা দেওয়া হচ্ছে, আপনাকে রেকগনিশন দেওয়া হচ্ছে, কিন্তু এই একটা কারণে, এই মাইক্রো ম্যানেজ করার কারণে, আপনাকে বারবার বিরক্ত করার কারণে আপনি হয়তো বা মোটিভেশন হারাই ফেললেন, ঠিক আছে। এটা কিন্তু একটা ভ্যালিড কারণ হতে পারে, আপনারা এটা টের পাবেন, ঠিক আছে। সো আবার এরকম হতে পারে, আবার কিছু কিছু অফিস আছে, এটা খুবই বড় সমস্যা, আমি এই এক্সাম্পল দিই, এটা লেম শোনাতে পারে কিন্তু একটা বড় সমস্যা। কিছু অফিসে আপনি কাজ করতেছেন, সবকিছুই ঠিকঠাক আছে, কিছু বয়স্ক মানুষজন বারবার এসে আপনাকে গুতানো শুরু করবে আপনি বিয়ে করছেন কিনা এবং বিয়ে কবে করবেন, কার সাথে করবেন, এবং আপনাকে ম্যাচ মেকিং শুরু করে, বুঝছেন। এই বিষয়টা খুবই এম্বারেসিং এবং আনকমফোর্টেবল সিচুয়েশন তৈরি করে, এবং অনেক অফিসে আমি অনেক মানুষের কাছে শুনছি এই বিষয়টা একদম অহরহ হয়, বুঝছেন। So, এত বিরক্ত করে এই বিষয়গুলো। So, অন্যান্য বিষয় ঠিক থাকলেও কিছু সূক্ষ্ম বিষয়ে, ধরেন আপনার কমিউনিকেশন লেভেলে যদি সূক্ষ্ম বিষয়গুলো কিন্তু আমাদের মোটিভেশনটাকে নষ্ট করে ফেলতে পারে। সো আপনি যদি হাই অ্যাচিভিং এমপ্লয় হয়ে থাকেন, আপনি যদি কাজের প্রতি সিনসিয়ার হন, এবং আপনি কি বলে আপনি চ্যালেঞ্জিং কাজ করে স্যাটিসফ্যাকশন নিতে পছন্দ করেন, সেই ক্ষেত্রে কিন্তু সূক্ষ্ম সূক্ষ্ম ফ্যাক্টর কিন্তু আপনার জন্য ডিমোটিভেটর হয়ে যেতে পারে, ঠিক আছে। So, হয়ে যেতে পারে, ঠিক আছে। সো এটা হলো একটা বিষয়। আরো হতে পারে হচ্ছে কি আপনার কালচারটা এরকম, বস যা বলবে সেটাই ঠিক, ঠিক আছে। সো বসের সাথে কোনো দ্বিমত করা যাবে না। সো এই ধরনের কালচারে কিন্তু আমাদের অনেকে পছন্দ না। সো বস উল্টাপাল্টা কথা বলতেছে, আমি কেন মেনে নিবো, তাই না? সো আমি আমার যুক্তিটা তুলে ধরবো, অবশ্যই যদি বেটার সলিউশন থাকে আমি বলবো, বস শোনা উচিত আমার কথা, তাই না? সো এটা একটা আমাদের একটা চেঞ্জ হচ্ছে বিষয়টা, আগে ছিল ইয়েসম্যান টাইপের, যা বলবে তাই ঠিক, কিন্তু এখন কিন্তু চেঞ্জ হচ্ছে। আবার এরকম হতে পারে যে আপনার খুব যেই সময় সবাই ছুটি পাচ্ছে, ভ্যাকেশনের সময় বা ঈদের সময় বা কোনো অন্যান্য সময় আপনাকে ছুটি দেওয়ার কথা, আপনাকে ছুটিটা দিচ্ছে না। সো আপনাকে তখনও হচ্ছে খাটানো হচ্ছে, আপনি দিন রাত খাটতে খাটতেছেন, ঠিক আছে। সো এটা কিন্তু প্রবলেম। সো আপনার আহ একটা ওয়ার্ক লাইফ ব্যালেন্স আছে, আপনি কাজের সময় সিনসিয়ারলি কাজ করবেন, তার মানে এই না যে ভ্যাকেশনটা আমি নষ্ট করবো, আমার ফ্যামিলির সাথে সময়টা আমি নষ্ট করবো, ঠিক আছে। সো এই বিষয়টা কিন্তু অনেক মানুষজন এখন কেয়ার করে। তো নো ভ্যাকেশন। আবার অনেক বস হচ্ছে কি এই বিষয়টা নিয়ে একটু টক্সিক আচরণ করে, একটু কুটনামি টাইপের করে। ব্যাপারটা কি এরকম, ধরে নিতে পারেন যে আপনি ঈদের সময় ছুটি নেবেন দিন, তো এরকম হয় না যে আপনারা রিকোয়েস্ট বারবার করেন। তো বৃহস্পতিবার যদি আপনাদের ভার্সিটি করেন, আপনারা কি রিকোয়েস্ট করেন, স্যার বৃহস্পতিবার ক্লাস নিয়েন না, তাহলে আমরা শুক্র শনিবার ছুটি পাই, আমরা একবার রবিবার থেকে ক্লাস করি, ঠিক আছে। তো অফিসগুলোতে যেটা করবে, আপনি যদি ঈদের ছুটির সরকারি ছুটি পরে বৃহস্পতিবার যদি আপনি ছুটি নিয়ে নেন, আপনি রবিবার থেকে স্টার্ট করতে চান, ওই ছুটি নেওয়ার কারণে আপনার 3 দিনের ছুটি কেটে নেবে। সো বৃহস্পতি শুক্র শনি 3 দিনের ছুটি কাটবে, জাস্ট আপনি মাঝখানে একদিন ছুটি নিয়েছেন বলে, ঠিক আছে। সো এই ধরনের অ্যাটিচিউডও কিন্তু অনেকে পছন্দ করে, ঠিক আছে। সো আপনার মানে ছুটি নেওয়া তো দোষের কিছু না, আপনার তো একটা পার্সোনাল লাইফ আছে, তাই না? সো এই ক্ষেত্রে কিন্তু অনেক বসরা, অনেক সুপারভাইজাররা অনেক সমস্যা করে, বুঝছেন। সো অনেকেই আর কি খুবই খারাপ চোখে নেয়। সো আপনার দিন শেষে আপনার কাজ শেষ, আপনাকে যেতে দিচ্ছে না, আপনাকে পছন্দ না, অথবা হচ্ছে গিয়ে জাস্ট বসের একটু স্যাডিস্ট টাইপের আচরণ আছে বা একটু পৈশাচিক আনন্দ নেওয়া লাগবে, জাস্ট আপনি চলে যাওয়ার সময় আপনাকে একটা কাজ ধরাই দিল যে তুমি করো এটা, ঠিক আছে। তো সারাদিন কাজ দেয় নাই, আপনি সারাদিন কাজ করছেন দিন রাত, সরি দিন রাত না, সারাদিন সিনসিয়ারলি কাজ করছেন, 5:30টার সময় আপনি চলে যাবেন, ইচ্ছা করে আপনাকে তখন কাজ ধরাই দিল, কারণ হচ্ছে কি আপনি টাইমলি চলে যাবেন, ঠিক আছে। তো এই ধরনের ফ্যাক্টর কিন্তু আপনার জন্য অনেক বড় একটা ডিমোটিভেটিং ফ্যাক্টর কিন্তু হয়ে যেতে পারে, ঠিক আছে। তো এক্ষেত্রে এই যে লিমিটেশন গুলো বললাম, এটা হচ্ছে গিয়ে সাইকোলজিস্ট এডওয়ার্ড ডেসি, উনি এটা
আলোচনা করছে। আপনারা লিমিটেশন গুলো বুঝছেন, মানে হাই অ্যাচিভিং এমপ্লয়ীদের মানে কেন মোটিভেট করাটা ডিফিকাল্ট? জি স্যার। ওকে, বুঝলে ভালো। তবে ভালো অফিসও আছে, বুঝছেন, ভালো অফিসও আছে। আমি নেগেটিভ এক্সাম্পল বেশি দেই যাতে আপনারা বেশি এক্সপেকটেশন না নিয়ে অফিসে যান, ঠিক আছে? বেশি এক্সপেকটেশন নিয়ে অফিসে গেলে পরে খুবই খারাপ লাগবে। বাট ভালো অফিসও আছে, ঠিক আছে? সো এমন না যে আপনারা সবাই ভালো অফিসে চাকরি পাবেন, ঠিক আছে? সো এই জন্য আর কি এক্সপেকটেশন কমায় তারপরে ওয়ার্ক প্লেসে গেলে বেটার। সো এরপরে যেটা আসে সেটা হচ্ছে কি এক্সপেকটেশন, সরি, এক্সপেক্টেন্সি থিওরি এন্ড ভিক্টর ব্রুম, মানে উনি আর কি একটা থিওরি দিছে। সো একটা এমপ্লয়ের আপনি কষ্ট করতেছেন, আপনি এটার বিনিময়ে আপনার ভালো পারফরমেন্স হবে এবং আপনি এর বিনিময়ে রিওয়ার্ডও পাবেন, ঠিক আছে? সো এখানে আপনার মোটিভেশনটা আহ তিনটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করতেছে। সো এখানে বলা হচ্ছে, সো মোটিভেশন ইকুয়াল টু ই টাইমস আই টাইমস, এটা আপনারা পড়ে আসছেন না ওই যে ইয়াতে, ম্যানেজমেন্ট কোর্সে, এক্সপেক্টেন্সি থিওরিতে? পড়ছেন না, ভুলে গেছেন? এক্সপেক্টেন্সি থিওরি। জি স্যার, পড়ছি বাট মনে নেই। না, মনে থাকাটাই এক্সপেক্টেড না, সমস্যা নাই, জাস্ট পড়ছেন কিনা। কারণ পড়ছেন, আমি মানে কোন বেজে জুনিয়র ব্যাচে একজন খাতা দেখতেছিলাম, উনি এক্সপেক্টেন্সি থিওরি মানে লেখছে হচ্ছে গিয়ে, মানে আপনি অফিসে যাবেন, সো এমপ্লয়ীদের এক্সপেকটেশন হচ্ছে গিয়ে আমাকে সুন্দর সুন্দর মজার মজার নাস্তা দিবে, আমাকে ভালো ভালো খাওয়ানো হবে, আমাকে বেশি বেশি ছুটি দিবে। এটা হচ্ছে এক্সপেকটেশন, ওনার এক্সপেকটেশন হচ্ছে ওনাকে ঠিকঠাক মতো খাওয়ানো হবে। এটা হচ্ছে কি এক্সপেকটেশন থিওরি, বুঝছেন? আমি পড়ে আমি চিন্তা করলাম, আমি আসলে ভুলে গেছিলাম এক্সপেকটেন্সি থিওরিটা কি এটা শোনার পরে। আমি বললাম যে, ভাবলাম যে হ্যাঁ কথাটা লজিক্যাল, কিন্তু এই থিওরির সাথে তো এটা যায় না। কিন্তু আমি থিওরিটা ভুলে গেছিলাম, এগুলো অ্যান্সার দেখে আমি ভুলে গেছিলাম। তো এরকম ক্রিয়েটিভ হয়ে না। সো যা জানেন ঠিকঠাক মতো লেখেন, ঠিক আছে? সো আমি খাতা পড়েই অ্যান্সার কি বলে মার্কিং করার চেষ্টা করি। সো উল্টাপাল্টা কিছু লেখেন না। তো যাই হোক, এখানে তিনটা ফ্যাক্টরের উপর বেস করে আপনার মোটিভেশন আসতেছে, সেটা হচ্ছে গিয়ে এক্সপেক্টেন্সি, একটা হচ্ছে গিয়ে ইনস্ট্রু মেন্টালিটি, একটা হচ্ছে গিয়ে ব্যালেন্স। ঠিক আছে, সো তিনটা ফ্যাক্টরি আপনার থাকতে হবে, যদি না থাকে আপনার মোটিভেশন কিন্তু চলে যাবে, ঠিক আছে? সো এটাই বলা হচ্ছে। সো আপনার এক্সপেক্টেন্সিটা হচ্ছে কি, আমি উপরে আগে লিখে ফেলছি, এটাই হচ্ছে এক্সপেক্টেন্সি। সো আপনি কাজ করতেছেন, আপনি কঠোর পরিশ্রম করতেছেন, এটার বিনিময়ে আপনার কি বলে পারফরমেন্স ভালো হবে, ঠিক আছে? তো আপনাদের পার্সপেক্টিভ থেকে বলি, আপনি ঠিকঠাক মতো পড়াশোনা করতেছেন মানে হচ্ছে গিয়ে আপনার পরীক্ষা ভালো হবে, এটা হচ্ছে গিয়ে এক্সপেক্টেড, ঠিক আছে? সো আপনি পড়াশোনা করতেছেন, আপনার ডেজায়ার্ড পারফরমেন্সে আপনি পৌঁছাতে পারবেন, ঠিক আছে? সো এটা হলো প্রথম বিষয়। নেক্সট বিষয়টা কি ইনস্ট্রুমেন্টালিটি, এটা কি আপনার একটা বিলিভ আছে, বিলিভ দ্যাট গুড পারফরমেন্স উইল বি রিওয়ার্ডেড, ঠিক আছে? সো আপনার একটা বিশ্বাস আছে অথবা একটা পারসেপশন আছে যে আপনি যদি ভালো পারফর্ম করেন তাহলে আপনার পারফরমেন্সের উপর বেস করে আপনি রিকগনিশন না মানে আপনি রিওয়ার্ড পাবেন, ঠিক আছে? সো আপনি কঠোর পরিশ্রম করছেন, কঠোর পরিশ্রম করার কারণে আপনার পরীক্ষা ভালো হয়েছে। তো এটা ছিল আপনার এক্সপেক্টেন্সি। আর ইনস্ট্রুমেন্টালিটিটা কি, যে আপনার পরীক্ষা ভালো হয়েছে মানে হচ্ছে কি আপনি ভালো মার্কস পাবেন, ঠিক আছে? সো আপনার রিওয়ার্ডটা হচ্ছে গিয়ে মার্কস,
আপনার প্রথমে পারসেপশন ছিল হচ্ছে আপনার যদি ভালো পরীক্ষা হয় তাহলে আপনি ভালো মার্কস পাবেন, ঠিক আছে। সো ব্যালেন্সটা কি? ব্যালেন্সটা হচ্ছে গিয়ে ভ্যালু, বুঝি না কি বলেন, আমি শুনতে পাচ্ছি না, নেটওয়ার্ক প্রবলেম মনে হয়। আরেকবার বলেন। কেউ কি বুঝছেন ওনার কথা? তাহলে বুঝলে একটু বলেন আমাকে, আমি বুঝিনি। না স্যার, আমরা বুঝিনি। তাহলে আপনি আবার বলেন। আচ্ছা, এখানে বিষয়টা হচ্ছে গিয়ে so আপনি চিন্তা করে দেখেন, শুরুতে আপনার কি হলো, আপনার এক্সপেকটেশন কি আপনি যদি কঠোর পরিশ্রম করেন আপনার পারফরমেন্স ভালো হবে, এটা ছিল এক্সপেক্টেন্সি। পরের ক্ষেত্রে কি ইনস্ট্রুমেন্টালিটিতে বলা আছে আপনার যদি পারফরমেন্সটা ভালো হয়, সো এখান থেকে আসতেছে পারফরমেন্সটা যদি ভালো হয় তাহলে আপনি ভালো রিওয়ার্ড পাবেন। আর ব্যালেন্সটা কি, আপনাকে যে রিওয়ার্ড দেওয়া হবে এটা আপনার জন্য কতটুকু গুরুত্বপূর্ণ, ঠিক আছে। সো রিওয়ার্ডটা আপনার জন্য ভ্যালু বহন করে কিনা বা গুরুত্বপূর্ণ কিনা, ঠিক আছে। আচ্ছা, ভুলে আনমিউট হয়েছিল, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, সো এই বিষয়টা ওর কি গুরুত্বপূর্ণ? তো আপনাদের পরীক্ষার পার্সপেক্টিভটা আমি একটু সামারাইজ করি। আপনি পরীক্ষার জন্য ভালো করে পড়ছেন, কঠোর পরিশ্রম করছেন, সিনসিয়ারলি পড়াশোনা করছেন, এটার কারণে আপনার পরীক্ষা ভালো হয়েছে, ঠিক আছে। সো এটা হচ্ছে এক্সপেক্টেন্সি। এবং আপনার যে বিশ্বাসটা বিশ্বাসটা বা এক্সপেকটেশনটা আপনার পরীক্ষা ভালো হবে, এটা হচ্ছে এক্সপেক্টেন্সির পার্ট। নেক্সট পার্ট হচ্ছে কি আপনার যে পরীক্ষা ভালো হয়েছে এটার কারণে আপনি ভালো মার্কস পাবেন বা রিওয়ার্ড পাবেন, এটা হচ্ছে কি ইনস্ট্রুমেন্টালিটি, ঠিক আছে। সো আপনি যে মার্কস পাচ্ছেন এটা আপনার জন্য ভ্যালু বহন করে কিনা, ঠিক আছে। সো আপনি এক্সপেক্ট করছিলেন 15-তে 13 পাবেন, সো আপনি 13ই পাইছেন, ঠিক আছে, বা 12.5 বা 13 পাইছেন, ঠিক আছে। সো এটা আপনার জন্য গুরুত্ব বহন করে কিনা বা আপনার জন্য ভ্যালুয়েবল কিনা, হ্যাঁ এটা অবশ্যই ভ্যালুয়েবল, কারণ আপনি এটা এক্সপেক্ট করছিলেন, ঠিক আছে। যদি এরকম হয় আপনি 10 পাইছেন, মার্কস পাইছেন, ইটস এভারেজ মার্ক, কিন্তু আপনার এক্সপেকটেশন অনুযায়ী কিন্তু এটা পাওয়ার কথা ছিল না, আপনার আরেকটু বেশি রিওয়ার্ড পাওয়ার কথা ছিল। এবং আরেকটু বেশি পেলে আপনার হচ্ছে আপনার জন্য একটু ভ্যালুয়েবল হতো, ঠিক আছে। সো একটা ফ্যাক্টর যদি কাজ না করে আপনার পুরো মোটিভেশনটাই চলে যাবে, ঠিক আছে। সো আপনাদের পার্সোনাল লাইফে আপনারা হয়তো এটা রিলেট করতে পারবেন। সো একটা বিষয় যদি চলে যায়, আপনি পড়াশোনা করছেন কিন্তু কোয়েশ্চেন এমন হয়েছে আপনি পরীক্ষা খারাপ হলো বা এরকম, যদি তাহলে কিন্তু এক্সপেক্টেন্সি কাজ করবে না, এক্সপেক্টেন্সি ফ্যাক্টরটা কাজ করবে না, আপনার মোটিভেশন আবার জিরো হয়ে যাচ্ছে, ঠিক আছে। আবার এরকম যদি হয় পরীক্ষা ভালো হয়েছে কিন্তু মার্কসটা ঠিকঠাক মতো পেলেন না বা যা এক্সপেক্ট করছিলেন তা পান নাই, মানে ইনস্ট্রুমেন্টালিটি জিরো হয়ে যাচ্ছে, জিরো হয়ে যাচ্ছে, সো আলটিমেটলি পুরো মোটিভেশন নাই হয়ে যাচ্ছে। আবার এরকম যদি হয় আপনি 14 পাবেন আশা করছিলেন কিন্তু আপনি পালেন হচ্ছে 11, ঠিক আছে। ইটস এ গুড, মানে এভারেজ টু গুড মার্কস বলা যেতে পারে, বাট নট দ্য বেস্ট মার্ক। আপনি হয়তো বা 14 এক্সপেক্ট করছিলেন বাট আপনি পান না, তো আপনার ব্যালেন্সটা নাই হয়ে গেল, আলটিমেটলি মোটিভেশন চলে যেতে পারে, ঠিক আছে। তো তিনটা ফ্যাক্টর মিলে আপনার মোটিভেশন কাজ করতে পারে, ঠিক আছে। এটা গেল তো আপনাদের পার্সপেক্টিভ থেকে। জব পার্সপেক্টিভে আমি চিন্তা করতে পারি, ধরেন হচ্ছে একজন মানে জুনিয়র ইঞ্জিনিয়ার, ঠিক আছে। সো ইঞ্জিনিয়ারিং পার্সপেক্টিভে যদি আপনাদের ধারণা থাকে একটা সফটওয়্যার ফার্মে বা একটা যদি মানে ইঞ্জিনিয়ারিং সাইডটা যারা দেখে ওখানে জুনিয়র ইঞ্জিনিয়ার থাকে, জুনিয়র ইঞ্জিনিয়াররা যে কাজ করে এরপরে হচ্ছে সিনিয়র ইঞ্জিনিয়াররা দেখে, সিনিয়রদের মধ্যে দুইটা লেভেল থাকে, তারপরে আরো কয়েকটা ধাপ থাকে, পুরোটা তত্ত্বাবধান করা হচ্ছে চিফ টেকনোলজি অফিসার, সিটিও বলে যেটাই হোক। সো জুনিয়ররা যে কাজ করে ওরা মনে করে মানে অন এন এভারেজ তারা মনে করে হচ্ছে গিয়ে মানে তারা যা কাজ করতেছে এটা সিনিয়রদের জন্য কোনো ভ্যালুয়েবল কাজ না, ওরা আসলে কামলার মতোই কাজ করবে, এটা মানে কোম্পানির জন্য বা কোম্পানির কোনো প্রজেক্টের জন্য এটা ভ্যালুয়েবল না। তার কাছে যদি এটা মনে হয় যে আমার কাজটা আহ কোনো ভালো পারফরমেন্স নিয়ে আসতেছে না কোম্পানির জন্য, তখন কিন্তু তার এক্সপেক্টেন্সি কাজ করবে না, ঠিক আছে। সো এক্সপেক্টেন্সি ক্ষেত্রে তাকে যেটা এনশিওর করতে হবে, তাকে ক্লিয়ার পারফরমেন্স মেট্রিক্স দিতে হবে এন্ড ফিডব্যাক দিতে হবে।
সো সে জুনিয়র, তাই কি হয়েছে, জুনিয়র হয়েছে বলে কি তার কোনো ভ্যালু নাই? ঠিক আছে, সো তাকে ফিডব্যাকের মধ্যে রাখতে হবে। পারফরমেন্স এরকম করলে তার যে পারফরমেন্স ভালো সেটা যাতে সে বোঝে, এবং এটার উপর বেস করে সে বুঝতে পারে যে কোম্পানির কি বেনিফিট হচ্ছে। ঠিক আছে, সো কোম্পানি, সো দ্যাট হি অর শি কোম্পানি অর, ঠিক আছে, so এটা আপনি বলতে পারেন, এগুলো কথার কথা আমি বলতেছি। ঠিক আছে, আচ্ছা, এরপরে ইনস্ট্রুমেন্টালিটিতে কি আসতে পারে? তো ইনস্ট্রুমেন্টালিটিতে আসতে পারে সেটা হচ্ছে কি আপনি কোম্পানির জন্য ভালো কাজ করছেন, তো আপনি অবশ্যই ভালো রিওয়ার্ড পাবেন। ঠিক আছে, সো পারসেপশন ইজ দ্যাট দ্য গুড পারফরমেন্স উইল লিড টু রিওয়ার্ডস। ঠিক আছে, সে সে হচ্ছে ভালো কাজ করছে, সে তো এখন ফিল করতে পারছে। ঠিক আছে, সো তার একটা পারফরমেন্স মেট্রিক ছিল, তো এরকম কাজ করছো মানে তোমার কাজ ভালো হয়েছে, এবং তাকে ফিডব্যাক দেওয়া হলো হ্যাঁ তোমার কাজটা বেশ ভালো হয়েছে। ঠিক আছে, সো এটা যখন সে বুঝতে পারলো, সে এক্সপেক্টেন্সি ফ্যাক্টরটা তার জন্য কাজ করলো। এরপরে সে যে ভালো কাজ করছে কোম্পানির জন্য, সো এটার জন্য কি করা হবে, তাকে রিওয়ার্ড দেওয়া হবে, তাকে স্যালারি ঠিকঠাক মতো দেওয়া হবে, তাকে প্রমোশন দেওয়া হতে পারে, বোনাস দেওয়া হতে পারে। ঠিক আছে, সো সে বোনাস পাবে, প্রমোশন পাবে। সো স্কিল ডেভেলপমেন্টের জন্য তাকে ট্রেনিং এ পাঠানো হতে পারে। ঠিক আছে, সো তাকে এরকম বোঝানো হলো হ্যাঁ তুমি এই কাজটা করছিলে কারণ তোমার স্কিলটা ঠিকঠাক মতো ছিল। তুমি যদি পরের ধাপের জন্য তুমি কাজ করতে চাও, বা পরের ধাপে তুমি যদি বেটার হতে চাও, বেটার এমপ্লয়ি হতে চাও, তুমি যদি সিনিয়র ইঞ্জিনিয়ার হতে চাও, সেক্ষেত্রে তোমার একটা ট্রেনিং এর দরকার। সো তুমি এই স্কিলটা শেখো, তোমাকে একটা ট্রেনিং এ পাঠাচ্ছে, তুমি যাও। সো সে যখন একটা ফিল করতে পারবে যে হ্যাঁ তার এটা আসলে একটা রিওয়ার্ড, ঠিক আছে, সো এই রিওয়ার্ড হিসেবে পাচ্ছে যাতে করে সে ফিউচারে প্রমোশন পায় বা তার একটা স্কিল ডেভেলপ হয়, তখন সে আহ, বুঝতে পারবে যে তাকে একটা রিওয়ার্ড দেওয়া হচ্ছে বা একটা তার জন্য ভ্যালুয়েবল হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো যখন ভ্যালুয়েবল হয়ে যাচ্ছে মানে হচ্ছে গিয়ে এটা ব্যালেন্সটা এনশিওর হচ্ছে। ঠিক আছে, সো ঠিক আছে, তো স্কিল ডেভেলপমেন্টের জন্য ট্রেনিং এ পাঠালো মানে এমপ্লয়কে বোঝানো হলো হচ্ছে গিয়ে হ্যাঁ আপনার জন্য এই ট্রেনিংটা খুবই ভালো ছিল, আহ, ভালো হবে আপনি যান ট্রেনিং করেন। কিন্তু আপনি ট্রেনিং এ গিয়ে দেখলেন যে এটা আসলে কোনো ভ্যালুয়েবল কিছু না, ওরা আসলে কি শিখাচ্ছে এটা আপনার জন্য একদমই রেলিভেন্ট না। ঠিক আছে, সো আপনাকে শেখানোর কথা ডেটা সায়েন্স, পাইথন শেখানোর কথা, কিন্তু ওরা জাস্ট বেসিক শিখাচ্ছে, আপনাকে কোনো প্রজেক্ট শেখাচ্ছে না। সো তখন কিন্তু আপনি বিরক্ত হবেন। ঠিক আছে, সো আপনাকে অ্যাডভান্স প্রজেক্ট শেখানোর কথা যাতে করে আপনি এআই তে আপনার প্রজেক্টে ইমপ্লিমেন্ট করতে পারেন আরো ভালো করে। সো আপনি গিয়ে দেখলেন যা বেসিক আপনি জানতেন সেটাই শিখাচ্ছে, সো এটা কিন্তু আপনার জন্য ভ্যালুয়েবল হবে না। সো আপনার স্কিল যে বাড়তেছে সেটা আহ, আপনি যদি বুঝতে পারেন তখন কিন্তু আপনার এই রিওয়ার্ডটা আপনার জন্য ভ্যালুয়েবল হবে। ঠিক আছে, সো আপনারা কি বুঝতেছেন? জি স্যার। জি স্যার। ওকে, গ্রেট, বুঝলে ভালো। আপনারা এক কাজ করেন, এখানে চ্যাট বক্সে আপনাদের জাস্ট রোল নাম্বারটা লিখবেন। ঠিক আছে, জাস্ট লাইক ধরেন 27 001, নাম টাম কিছু লিখবেন না, সেকশন লিখবেন না, জাস্ট রোল লিখবেন। ঠিক আছে, অন্য কিছু লিখলে আমার ইয়া করতে অসুবিধা হবে, সো জাস্ট রোল লিখবেন। ঠিক আছে, So, লিখে চলে যায় না, ক্লাসটা করেন। স্যার জুম থেকে কি সরাসরি আপনার এক্সেলে ডাটাটা কপি করা যায়? করা যায় কিন্তু একটু কাজ করতে হয়, এক্সেলে একটু কাজ করতে হয়। জি স্যার। করা যায়। কেন, কোনো সমস্যা মানে? না স্যার, এর আগে একদিন ট্রাই করছিলাম বাট ওই সময় করতে পারিনি। আচ্ছা, আমি করেছি, কাজ হয়। তো যাই হোক, সমস্যা না। ওকে,
আপনাদের পড়াশোনার কি অবস্থা? আপনারা কি পড়াশোনা করেন কিছু? স্যার সামনে এখন তো মিড আসতেছে, তো এখন স্যার একটু সবাই পড়াশোনা শুরু করতেছে। হ্যাঁ, শুরু করেন। এখন গরম কমছে, কি সুন্দর বৃষ্টি হলো, একটু ঠান্ডা পরিবেশ, মাথাও ঠান্ডা আপনাদের। বাসায় আছেন, পড়াশোনা করবেন, বাসায় বা হলে যেখানে থাকেন না কেন। জি স্যার। স্যার এখন কি আর খুলবে না, একদম মিডেই সরাসরি যাওয়া হবে নাকি? আহ মানে বিষয়টা আপনারাই দেখলেন যে আসলে আমরা কিছুই করিনি, এটা ইউনিভার্সিটি অথরিটি জানাই দিছে যে অনলাইনে হবে। তো বুধবার ওনারাই থেকে জানাবে খোলা স্যার, আসলে নোটিশ দিছে। কবে আবার আসলেন। এখনো অফিসিয়াল নোটিশ হয়নি, বাট কি নোটিশ বুধবারই দিছে? হওয়ার কথা। স্যার নোটিশ এখনো আসেনি অফিসিয়াল, কিন্তু 8 তারিখে হবে শুনছি। 8 তারিখ? জি স্যার। মানে ইউনিভার্সিটি অথরিটি থেকে আসবে এরকম কিছু? হ্যাঁ, মানে একটা প্রেস বিজ্ঞপ্তি দেখলাম। যদিও আমাদের অফিসিয়াল কোনো নোটিশ দেয়নি, বুধবার নাকি ক্লাস খোলা। তো দেখা যাক, মানে খুলে যাওয়াটাই স্বাভাবিক, কারণ এখন তো আর অনলাইন হওয়ার মতো দরকার নেই। ঠিক আছে, তো যাই হোক। সো এরপরে আসা হচ্ছে ইন্ডিভিজুয়াল এমপ্লয়ি ইনসেনটিভ এন্ড রিকগনিশন প্রোগ্রামস। ঠিক আছে, সো আপনাদের জন্য কি, মানে আপনাদের জন্য না, মানে এমপ্লয়ীদের জন্য কি ধরনের ইনসেনটিভ অথবা রিকগনিশন হলে বেটার হয়। ঠিক আছে, সো এখানে প্রথম দুই তিনটা আছে হচ্ছে কি একদম লেবারদের জন্য, বুঝছেন? এটা জাস্ট ডেফিনেশনটা দেখেন, এটা বেশি ডিটেইলে পড়ে আপনাদের সময় নষ্ট করার কোনো কারণ দেখি না, বাট তাও একটু বেসিকটা দেখেন, কারণ যদি ফাইনালে কোশ্চেন দিয়ে দেয় অন্য কেউ, তো তখন আমার কিছু করার থাকবে না, আমি হয়তো দিব না। বাট সো এখানে হচ্ছে কি আপনার পিস ওয়ার্কের ক্ষেত্রে বলতেছে আপনি এমপ্লয়ি হিসেবে যতটুকু কাজ করছেন ওটার জন্য আপনি হয়তো বা রিওয়ার্ড বা রেকগনিশন পাচ্ছেন। ঠিক আছে, আপনি জাস্ট দিন মজুরদের কথা চিন্তা করেন, সে সারাদিনে 8 ঘন্টার মতো কাজ করে, মাঝখানে দুইটা খাওয়ার বিরতি সহ, এবং এটার জন্য সে 1,000 টাকা, বা এখন রেট কত আর দিলাম জানি না, লাস্টে আমি দেখছিলাম কিছু মানুষ 500 টাকা নিত, বাট এখন অনেকেই 1,000 করে নেয়, এর নিচে নিতে চায় না। ঠিক আছে, তো যাই হোক, এগুলা এগুলা নিয়ে আপনাদের মাথা না হলে চলবে। আমাদের মেন্টালিটি নিচের দিকে চলে গেলে আমরা আসলে ক্লার্কের মানে কি বলবো, দিন মজুরের মতোই কাজ করা শুরু করবো। যাই হোক, আপনাদের উপরের দিকে চিন্তা করতে হবে। সো স্ট্রেট পিস ওয়ার্ক আছে, সিমিলার, আর একটা হচ্ছে গিয়ে স্ট্যান্ডার্ড আওয়ার প্ল্যান। আপনারা জাস্ট ডেফিনেশনটা দেখেন, এটা আসলে মানে স্ট্যান্ডার্ড আওয়ার প্ল্যান হচ্ছে গিয়ে দুইটার থেকে বেটার, আপনাকে একটা প্রিমিয়াম দেওয়া হবে। ঠিক আছে, সো তো আপনি এক্সট্রা যে কাজটা করবেন ওটার জন্য আপনাকে একটা পার্সেন্টেজ আকারে একটা বোনাস দিল। ঠিক আছে, সো এটা মানে খুব একটা আলোচনা করতে চাই না, যেগুলো গুরুত্বপূর্ণ সেটাইতেই যাই। এটা হচ্ছে মেরিট পে। ঠিক আছে, সো এগুলো হচ্ছে আমাদের জন্য অনেক বেশি রেলিভেন্ট। সেটা হচ্ছে গিয়ে আপনার কাজ ভালো, আপনার যোগ্যতা ভালো, আপনি কোম্পানির গোলের জন্য আপনি একটা ভালো একটা ভ্যালুয়েবল কাজ করছেন, আপনার পারফরমেন্স ভালো, সো ওটার বেসিসে আপনাকে একটা ইনক্রিমেন্ট দেওয়া হবে, আপনাকে কি বলে, আপনাকে একটা প্রমোশন দেওয়া হবে অথবা স্যালারি ইনক্রিজ করে দেওয়া হবে। ঠিক আছে, সো পারফরমেন্স ভালো বলে আপনার পারফরমেন্স ইজ গুড or satisfactory, so the employee is getting an incentive। ঠিক আছে, or ইনসেনটিভ বলতে হচ্ছে কি আপনার বোনাস পাচ্ছেন, প্রমোশন হচ্ছে, বা ওয়ান টাইম কোনো কম্পেনসেশন হচ্ছে, সো এগুলা যে কোনো কিছু হতে পারে। ঠিক আছে, সো আপনার যদি এরকম হয়, আপনাদের মানে মানে একটা অফিসে কিন্তু সবার পারফরমেন্স ভালো হবে না, কিছু মানুষ থাকবে হচ্ছে জাস্ট স্যালারি নেওয়ার জন্য কাজ করতেছে, কোন রকম কাজ করে দিন শেষ করবে, কিছু মানুষ হচ্ছে গিয়ে অনেক বেশি খাটবে আহ অফিসের বা কোম্পানির ওভারঅল ভালো একটা আউটপুট নিয়ে আসার জন্য। সো দুই ধরনের এমপ্লয় কিন্তু পার্থক্য আছে, একজন জাস্ট স্যালারির জন্য খাটতেছে, মানে কোনো মোটিভেশন এক্সট্রা কিছু না, আর একজন হচ্ছে খুবই সিনসিয়ারলি এক্সট্রা এফোর্ট দিচ্ছে যাতে করে কোম্পানির জন্য অনেক ভালো হয়। ঠিক আছে, সো ওভারটাইম কাজ করতেছে বা কোম্পানির জন্য আলাদাভাবে কেয়ার করতেছে। সো দুইজনের ইনসেনটিভ কিন্তু সেম হবে না। এখন বছর শেষে দুইজনেরই যদি স্যালারি 10% করে বাড়িয়ে দেওয়া হয়, সো তখন কিন্তু যে অনেক সিনসিয়ারলি কাজ করতো ওর কিন্তু আর মোটিভেশন থাকবে না, কারণ একজন কাজ না করে বেতন বেড়ে গেল তার, আর আপনি কাজ বেশি করছেন আপনার বেতন সিমিলার ওয়েতে বাড়লো, এটা কিন্তু আপনার ভালো লাগবে না। ঠিক আছে, সো আপনাদের ক্ষেত্রে এরকম হয় যে একজন না পড়ে
যে মার্কস পাইছে আপনি পড়াশোনা করে খাটাখাটনি করে সেম মার্কস পাইছেন, আপনার কিন্তু মোটিভেশন তখন আর থাকবে না, কারণ তখন মনে হবে যে না পড়লেই তো ভালো ছিল, সময় নষ্ট করছি আমি। ঠিক আছে, তো এই ধরনের বিষয়টা কিন্তু কোম্পানির ক্ষেত্রে অনেক বেশি রেলিভেন্ট। সো আপনি যদি পারফরমেন্স না করে আপনাকে একটা ইনসেনটিভ দেওয়া হয় এবং এটা যদি সবার জন্য প্রযোজ্য হয়, তখন কিন্তু আপনার কি বলে মোটিভেশনটা কাজ করবে না। সো আপনার পারফরমেন্স ভালো, স্যাটিসফ্যাক্টরি, এটার উপর বেস করে যদি আপনাকে একটা কম্পেনসেশন দেওয়া হয়, সো তখন কিন্তু আপনি মোটিভেটেড হবেন। সো এখানে বইতে কিছু রিসার্চের কথা বলা আছে। সো টিচারদের ক্ষেত্রে যেটা হয়, সো টিচারদের যদি এরকম মেরিট পে দেওয়া হয়, দ্যাট মিনস পারফরমেন্স ভালো বলেই যদি তাদেরকে একটা বোনাস বা ইনসেনটিভ দেওয়া হয়, তখন তাদের প্রোডাক্টিভিটিটা বাড়ে রিসার্চের ক্ষেত্রে। ঠিক আছে, সো রিসার্চের ক্ষেত্রে তাদের প্রোডাক্টিভিটিটা বেড়ে যায়। সো এই ক্ষেত্রে দেখা গেছে আর কি, আবার অনেক ক্ষেত্রে এটা দেখা যায় না। সো এখানে বইতে বলা আছে হচ্ছে কি, যদি আপনার মেরিট পে কাজ না করে, ইফ মেরিট পে ইজ ডাজ নট ওয়ার্ক, বলে নাই হচ্ছে কি বন্ধ করে দিতে। আপনার বিষয়টা হওয়া উচিত হচ্ছে ইয়োর রিয়াকশন শুড বি টু মডিফাই অর ইমপ্রুভ। ঠিক আছে, সো আপনার যে মেরিট পে বিদ্যমান আছে, সো আপনার পারফরমেন্সের উপরে যে ইনসেনটিভটা দেওয়া হচ্ছে, ওটা হয়তো বা স্যাটিসফাইবল না, মানে স্যাটিসফ্যাকশন আনতেছে না এমপ্লয়ীদের। ঠিক আছে, সো ওরা হয়তো বা বেশি এক্সপেক্ট করতেছে। সো আপনি মানে 1% 2% স্যালারি ইনক্রিজ করে দিলেন, এটা কিন্তু খুশি হওয়ার মতো কিছু না। আপনি চিন্তা করেন, আপনি যদি অ্যানালিস্ট হিসেবে কাজ করেন, আপনি হচ্ছে বিজনেস, বড় একটা বিজনেস নিয়ে আসছেন, আপনি কোম্পানির জন্য মেজর একটা প্রজেক্ট আপনি নিয়ে আসছেন, কয়েক কোটি টাকার প্রজেক্ট নিয়ে আসছেন। আপনাকে এখন ইনসেনটিভ হিসেবে আপনাকে একটা পিজা খাওয়াইলো। ঠিক আছে, সো পিজা খাওয়াইলো, মানে বার্গার খাওয়াইলো বা বিরিয়ানি খাওয়াইলো, এটা কিন্তু আপনি খুশি হবেন না। বা আপনাকে যদি 5% বা 2% স্যালারি বাড়ায় দেওয়া হয় বছরে, আপনি কিন্তু খুশি হবেন না, কারণ আপনি জানেন হচ্ছে কি আপনি আহ, কোটি টাকার বিজনেস বাড়াই দিচ্ছেন কোম্পানির জন্য। So আপনি অবশ্যই একটা মেজর একটা বোনাস চাবেন। ঠিক আছে, তো আমি একটা ফ্রেন্ডের কথা জানি, সে হচ্ছে গিয়ে কোম্পানির বড় একটা অ্যাসেট বিক্রি করতে হেল্প করছে। সো একটা প্রজেক্টের জন্য আহ, কি বলে 2 কোটি টাকার একটা ল্যান্ড ছিল, ওটা বিক্রি করা গুরুত্বপূর্ণ। এখন সে ক্লায়েন্ট নিয়ে আসছে এবং বিক্রি করাই দিচ্ছে। ঠিক আছে, সো সে কি এক্সপেক্ট করবে বা আপনি কি এক্সপেক্ট করবেন, চিন্তা করেন তো। আপনার একটা দায়িত্ব ছিল না, বা আপনি যদি বিক্রি না করতেন আপনার খুব একটা যায় আসতো না, আপনি বেতন কিন্তু ঠিকই পেতেন, কিন্তু আপনি হচ্ছে গিয়ে কোম্পানির জন্য একটা ভালো একটা কাজ করছেন। সো তখন যদি এই ল্যান্ড প্রাইজের যদি আপনাকে 1% দিয়ে দেওয়া হতো, তো আপনাকে যদি 1 লাখ টাকা দিয়ে দিত, এটা কিন্তু কোম্পানির খুব একটা ক্ষতি হয় না, কোম্পানি হয়তো 50 লাখ টাকা লাভ করছে, কথার কথা আমি জানি না। ঠিক আছে, সো সেক্ষেত্রে আপনাকে যদি 500 টাকা ধরায় দেওয়া হয় যে হ্যাঁ তোমাকে 500 টাকা দিলাম, তুমি ভালো কাজ করছো, বা 1,000 টাকা দেওয়া হলো, আপনি কিন্তু মোটেই মোটিভেটেড হবেন না। সো এটা কিন্তু মেরিট পে করতে, আপনি ভালো কাজ করছেন, আপনাকে 1,000 টাকা বকশিস দেওয়া হলো, আপনি কিন্তু মোটেই খুশি হবেন না, তাই না? আপনাকে বলা উচিত ছিল যে অ্যাসেটটা বিক্রি করা হয়েছে ওটার এত% আপনাকে ওয়ান টাইম বোনাস হিসেবে দিলাম, তো তুমি ভবিষ্যতে ভালো কাজ করো। আচ্ছা, এখানে মিছিল হচ্ছে, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, ক্লিয়ারলি শোনা যাচ্ছে। গ্রেট। তো আপনারা মেরিট পে সুবিধা অসুবিধা বুঝছেন। তো মেরিট পে দিলেই হলো না, যতটুকু যোগ্য ততটুকু দেওয়া উচিত। ঠিক আছে, সো এবং এটা আপনারা অনেক বেশি ফিল করবেন কোম্পানি থেকে, এত কষ্ট করলাম, একটা খাবার ধরাই দিল। তো এরকম হতে পারে জাস্ট মানে, সো আপনাকে বছর শেষে এমনি 5% বেতন বাড়ায় দেওয়া হবে। ঠিক আছে, এটা আপনার জন্য মোটিভেটিং ফ্যাক্টর না। ঠিক আছে, প্লাস মেরিট পে হিসেবে আপনাকে একটা ওয়ান লামসাম অ্যামাউন্ট অফ বোনাস দেওয়া হলো। ঠিক আছে, তো এটা বাংলাদেশের অনেক পাওয়ার, গ্যাস, ইলেকট্রিসিটি কোম্পানি এরা হচ্ছে ওয়ান টাইম বোনাস দেয় বছর শেষে যতটুকু প্রফিট হয়, এবং কিছু অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি দেয়, সবাই দেয় না। ঠিক আছে, তো যত লাভ হচ্ছে ওটার কিছু পোর্শন ইয়াকে দিয়ে দিল, কি বলে, এমপ্লয়ীদের দিয়ে দিল। ঠিক আছে, সো
এই স্যালারি ইনক্রিজটা সে এমনি নর্মালি নেয় এমপ্লয়ি, তার কাছে মনে হয় আমার স্যালারি ইনক্রিজ এটা হওয়ারই কথা ছিল, ঠিক আছে, তো এটা তো আমার মেরিট পে হতে পারে না। সে চিন্তা করে হচ্ছে আমাকে যদি ওয়ান টাইম বোনাস দিয়ে দেওয়া হয় আমি যে ভালো পারফরমেন্সটা করছি ওটার জন্য, সো তখন আপনি মোটিভেটেড হবেন, ঠিক আছে। সো এই জন্য এখানে বলছে ইফ মেরিট পে ডাজ নট ওয়ার্ক কোম্পানিজ রিয়াকশন শুড বি টু মডিফাই অর ইমপ্রুভ, ঠিক আছে। সো এটা কিন্তু আপনারা মাথায় রাখেন, মেরিট পে কাজ করতেছে না ব্যাপারটা ওরকম না, আপনি মেরিট পে ঠিকঠাক মতো রাখেন নাই। আপনাদের বইতে একটা টেবিল আছে, এক্সাম্পল আছে, আমি এই টেবিলটা আঁকতেছি না, এটা মানে লেখা ঝামেলা হবে। তো এখানে যেটা বলতেছে টেবিল 12.1, ঠিক আছে, এটা আপনারা দেখবেন। আমাদের বাঙালিদের এত দাবি, এত মিছিল, এত আন্দোলন। যাই হোক, এখানে বলা বলা হচ্ছে কোম্পানির পারফরমেন্স যদি ভালো হয়, ইফ কোম্পানি পারফরমেন্স ইজ গুড, এক্সিলেন্ট অথবা আউটস্ট্যান্ডিং, এটার উপর বেস করে এমপ্লয়ি বোনাস পাবে, ঠিক আছে। সো এমপ্লয়ি উইল গেট বোনাস, ঠিক আছে। মানে এমপ্লয়ি বোনাস পাবে কিসের উপর বেস করে? একটা এমপ্লয়ের পারফরমেন্স ভালো না তার কিন্তু বোনাস আসবে না। মানে এমপ্লয়ি যদি গুড হয় এত পার্সেন্ট বোনাস পাবে, সে যদি এক্সিলেন্ট হয় এত পার্সেন্ট বোনাস পাবে, সে যদি আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করে, ধরেন আপনার কোম্পানি পারফরমেন্স হচ্ছে গিয়ে আউটস্ট্যান্ডিং, ঠিক আছে, সো 100% আপনার ইমপ্রুভমেন্ট হয়েছে, সো সেক্ষেত্রে এমপ্লয়ের পারফরমেন্স যদি আউটস্ট্যান্ডিং হয়, সো সে পুরো বোনাসটা পাবে। আর যদি এরকম হয় এমপ্লয়ের কি বলে কোম্পানির পারফরমেন্স হয়েছে গুড কিন্তু এমপ্লয়ের পারফরমেন্স হয়েছে আউটস্ট্যান্ডিং, তারপরেও কিন্তু সে পুরোপুরি বোনাসটা সে পাবে না, কারণ হচ্ছে কি কোম্পানির পারফরমেন্স পুরোপুরি মানে আউটস্ট্যান্ডিং ছিল না, ঠিক আছে। সো এটা ভ্যারিয়েবল একটা বিষয়, সেটা পলিসি ওয়াইজ ডিফার করে। আপনারা যদি কনফিউজড হয়ে যান সমস্যা নাই, জাস্ট ধরে নেন হচ্ছে কি আমি যেটা বলছি এতক্ষণ, এমপ্লয়াররা এক্সপেক্ট করে তাদের পারফরমেন্সের উপর বেস করে ঠিকঠাক একটা ন্যায্য যাতে সে একটা মেরিট পে পায়, ঠিক আছে। সো এটা হলো বিষয়। এরপরে একটা বিষয় আছে, সেটা হচ্ছে গিয়ে ইনসেনটিভস ফর প্রফেশনাল এমপ্লয়িজ, ঠিক আছে। সো প্রফেশনাল এমপ্লয়ি ধরেন হচ্ছে লয়ার বা ওয়ান টাইম মানে একটা প্রজেক্টের জন্য আপনি ইঞ্জিনিয়ার নিয়ে আসলেন বা কন্ট্রাক্টর নিয়ে আসলেন, ঠিক আছে। সো এদের ক্ষেত্রে যেটা হবে এদেরকে কিন্তু ইনসেনটিভ দেওয়াটা ডিফিকাল্ট। সো কোম্পানিরা কি চিন্তা করে, কোম্পানি একজন লয়ারকে নিয়ে আসতেছে অথবা প্রজেক্টের জন্য একটা প্রফেসরকে নিয়ে আসতেছে বুয়েট থেকে বা ঢাকা ইউনিভার্সিটি থেকে, বা একটা ইঞ্জিনিয়ার নিয়ে আসতেছে, সো তাদেরকে কিন্তু বেশি পে আপনি অলরেডি করবেন, তাই না? সো দে আর অলরেডি হাইলি পেইড, ঠিক আছে। তো এমন না যে তাদের সাথে দামাদামি করে আপনি তাদেরকে নিয়ে আসতে পারবেন, ওরা তো রাজিই হবে না। আপনি লয়ারকে বলবেন যে আপনি এত অল্প টাকায় করে দেন, সে আসবেই না, অথবা কাজই করবে না ঠিকঠাক, আপনাকে পাত্তাই দিবেন, ঠিক আছে। তো আপনার অবশ্যই কন্ট্রাক্টের মধ্যেই দেখবেন যে অনেক হাই একটা কম্পেনসেশন রাখতে হবে, ঠিক আছে, তারপরে সে আসবে। কিন্তু তাকে আপনি যে মোটিভেট করবেন ওটার জন্য আরো ডিফিকাল্ট, বুঝছেন, ওর অপশন মানে কি বলে ফ্যাক্টর গুলো অনেক ডিফিকাল্ট। সো তাদেরকে তো এখন ওন করানোর কিছু নেই, এখন ওনার হিসেবে মানে চিন্তা করানোর কিছু নেই, আবার আছে আপনি যদি তাকে স্টক অপশন দিয়ে দেন, কোম্পানির কিছু মালিকানা দিয়ে দেন, সো পারফরমেন্স যদি ভালো হয়, ধরলাম হচ্ছে রিসার্চ একটা প্রজেক্ট, ওটা যদি পারফরমেন্স ভালো হয় অথবা ল সুটের বিষয় যদি থাকে, ল সুটের পারফরমেন্স যদি ভালো হয়, তখন তাকে কিছু স্টক অপশন দেওয়া হবে বা কিছু শেয়ার দিয়ে দেওয়া হবে, ঠিক আছে, কোম্পানি মালিকানা কিছুটা দিয়ে দেওয়া হবে, তখন সে মোটিভেটেড ফিল করবে। বা এরকম যদি হয় পেমেন্ট উইল, এক্সকিউজ মি স্যার। স্যার বলেন। স্যার আমাদের কি অ্যাটেন্ডেন্স নেওয়া হবে নাকি আমরা চ্যাট বক্সে যেভাবে দিচ্ছি ওভাবে? শুনি না। স্যার আমরা কি অ্যাটেন্ডেন্স দিব নাকি স্যার চ্যাট বক্সে যেভাবে দিচ্ছি ওভাবে? চ্যাট বক্সে দিয়ে দেন। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। আপনি কি চলে যাবেন? জি স্যার, একটু দরকার ছিল স্যার। আরে মানুষ, ঠিক আছে। স্যার জি স্যার, থ্যাংক ইউ স্যার।
Not welcome. Because of তো যাই হোক, এটা হলো বিষয়। এদেরকে মোটিভেট করা ঝামেলা। বেশি কথা বলে ফেলছি, অনেক পড়ানো বাকি আছে, দাঁড়ান। আর কি আছে, কিছু ভালো ভালো কোম্পানি আছে বুঝছেন, ওরা কি করে জানেন? আমি শুনতেছিলাম। সো বছরের একটা সময় ভালো ভালো এমপ্লয়ীদের ভ্যাকেশনের ব্যবস্থা করে দেয়, বুঝছেন? মানে একটা কোম্পানি আমি শুনছি ভালো ভালো এমপ্লয়ীদেরকে মালদ্বীপে রেসোর্টে ভ্যাকেশন কাটানোর একটা সুযোগ করে দিচ্ছে, ঠিক আছে? তো কোম্পানি থেকে রেসোর্টের টিকিট টিকিট কাটা, মানে এয়ারপ্লেনের টিকিট সবকিছু স্পন্সর করে দিচ্ছে, মানে পুরো ট্যুরটাই আর কি অর্গানাইজ করে দিছে ফ্যামিলি সহ, ঠিক আছে? সো এটা কিন্তু একটা এমপ্লয়ের জন্য বিশাল বড় একটা মোরাল বুস্ট। আপনি এটার জন্য হলো আপনি কোম্পানিতে দিন রাত খাটবেন, ঠিক আছে? সো যে 10 জন যেতে পারছে খুব ভালো পারফরমেন্সের কারণে, ওরা কিন্তু এত ভালো মোটিভেশন আর অন্য কোনো ওয়েতে পাবে বলে মনে হয় না। কারণ আপনি চিন্তা করে দেখেন, আপনারা চাকরি বাকরি করবেন, আপনাদেরও এখন মনে হয় অনেকেরই মানে জীবনের অ্যাম্বিশন হচ্ছে গিয়ে আমি টাকা পয়সা কেন কামাবো, আমি সারা পৃথিবী ঘুরে দেখবো। আপনারা জীবনে পারবেন না সারা পৃথিবী ঘুরে দেখতে, কারণ আপনার টাকা পয়সা কখনোই জমবে না, ঠিক আছে? সো বাট মানে মানে কিছু কিছু মানুষের হতে পারে, সমস্যা নেই, বাট আমাদের আসলে দিন আনতে মানে নুন আনতে পান্তা ফুরায় অবস্থা হয়ে যাবে, ঠিক আছে? সো এটাই হয়। আলটিমেটলি এরকম যদি একটা ম্যানেজমেন্ট করে দেওয়া হয়, ভ্যাকেশনের ব্যবস্থা করে দিল পুরো ফ্যামিলি সহ, এবং আপনার কোনো অর্গানাইজিং এর কোনো ঝামেলা নাই, আপনাকে পুরোটাই ম্যানেজ করে দিল, আপনি কিন্তু খুবই খুশি থাকবেন, আপনি কোম্পানির জন্য খুবই প্লিজ থাকবেন। আমি শুনে তো নিজেই ভাবতেছিলাম এই কোম্পানিতে গেলেই তো ভালো হতো, ঠিক আছে? সো মানে এতটা সহজ না যাওয়া। সো যাই হোক, সো এই রেকগনিশন কি বলে, এই ধরনের, দাঁড়ান এখানে একটু আমি জানলাটা অফ করে দিই একটু। ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে বুঝছেন, এই যে গরম কমছে, ওই না কাজের কাজ কিছু করবে, প্রথম দিনে আন্দোলন নেমে গেছে মানুষজন, বুঝছেন? So, আমরা আসলে কেউ কাজের কাজ কেউই করতে চাই না, অকাজের ক্ষেত্রে আমরা এক্সপার্ট। যাই হোক, এগুলাই বলতেছিলাম। এরপরে কিছু সহজ টেকনিক আছে, সো আপনাকে রেকগনিশন দেওয়া হলো, ঠিক আছে? সো আপনারা কোম্পানিগুলোতে দেখেন যে কোম্পানিগুলোতে বলে যে আপনার পারফরমেন্স ভালো, একটা মিটিং ডেকে সবার সামনে আপনাকে ক্রেজ দেওয়া হলো, ফুলের মালা পরানো হলো, কিছু চকলেট দেওয়া হলো, আপনি খুশি হলেন, ঠিক আছে? সো এটা হলো রিকগনিশন প্রোগ্রাম। সো এমপ্লয় অফ দ্য মান্থ দেওয়া হলো, ঠিক আছে? আবার সোশ্যাল রিকগনিশন হতে পারে, আপনাকে প্রশংসা করা হলো, ভালো ফিডব্যাক দিল, অ্যাপ্রিসিয়েশন করা হলো, ঠিক আছে? সো এগুলা কিন্তু ভালো জিনিস, ঠিক আছে? সো এরপরে কি আসে, পারফরমেন্স ফিডব্যাক। পারফরমেন্স একটা ক্লিয়ার কাট ফিডব্যাক থাকবে, আপনি কাজটা ঠিকঠাক মতো করছেন, ভালো ফিডব্যাক পাবেন, এবং গুছানো একটা ফিডব্যাক পাবেন, আপনার কাজটা এরকম ভাবে ভালো হয়েছে, এরকম ভাবে ঠিক হয়নি, একটা ইমপ্রুভ করতে পারেন, ঠিক আছে? তো সবসময় নেগেটিভ ফিডব্যাক দিলে যে খারাপ লাগে ব্যাপারটা কিন্তু ওরকম না, আপনাকে যদি বুঝিয়ে দেওয়া হয় আপনি এরকম ভাবে করলে আপনার কাজটা বেটার হবে, তো আপনি কিন্তু মোটামুটি স্যাটিসফাইড থাকবেন, ঠিক আছে? তো এই বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ। তো এরপরে যেটা আসে, তো খুবই সিম্পল কিছু ওয়ে আছে, আপনাকে যদি একটা করার মতো যদি কোনো গোল দেওয়া হয়, ঠিক আছে? তো আপনি করতে পারবেন ঠিকঠাক মতো, আপনার কোনো সমস্যা হচ্ছে না, বুঝতে অসুবিধা হচ্ছে না, এবং ইউ আর কন্ট্রিবিউটিং টু দ্য কোম্পানি। সো এটা যদি আপনার মাথায় থাকে, সো তখন কিন্তু আপনার জন্য একটা মোটিভেটিং ফ্যাক্টর হিসেবে কাজ করবে, আপনাকে রেকগনিশন দিল, ঠিক আছে? সো রেকগনিশন দিলে হ্যাঁ তুমি ভালো কাজ করছো। ভাই মানুষজন এত কমপ্লিকেটেড না, আপনি ভালো কাজ করছেন, আপনাকে প্রশংসা করলো, শেষ, আপনি কিন্তু খুশি, আপনি কষ্ট করছেন, প্রশংসা করলো, স্যালারি দিছে, ফাইন, আমি কোম্পানির জন্য এই ইম্প্যাক্টটা ফেলছি, আমার জন্য এই লার্নিং ছিল, আমি খুশি। আপনি বড় একটা ক্লায়েন্টের সামনে বা বড় মানে বোর্ড অফ ডিরেক্টরস এর সামনে আপনি প্রেজেন্টেশন দিচ্ছেন, আপনার বস আপনার উপর ভরসা করতেছে, এটা কিন্তু একটা বড় একটা বিষয়। সো আপনাকে আমি ভরসা করে একটা কনফারেন্সে নিয়ে গেলাম,
এটা একটা বড় বিষয় কিন্তু, ঠিক আছে? সো এটা মানে ফেলাই দেওয়ার মতো কোনো বিষয় না, এটা কিন্তু বড় একটা মোটিভেটিং ফ্যাক্টর। সো অনেক বেশি কমপ্লিকেটেড হইতে চিন্তা করতে হবে, ব্যাপারটা কিন্তু ওরকম না। সো নর্মাল এমপ্লয়ীদের ক্ষেত্রে কিন্তু আহ, মানে ফিডব্যাক, রেকগনিশন, ইনসেনটিভ ঠিকঠাক মতো দিলে এবং এমপ্লয় যদি বুঝতে পারে আমি এই বিষয়গুলো শিখতেছি এবং কোম্পানির জন্য এরকম একটা ইম্প্যাক্ট আমি রাখতেছি, সো তখন কিন্তু সে খুশি হয়। ঠিক আছে? সো কি হলো বিষয়, আপনারা কি বুঝছেন মোটামুটি? জি স্যার। কেউ না বুঝে থাকলে বলবেন, আশা করি আপনারা সবাই বুঝছেন।